Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to discuss a questions that is very important, and the question is frequently said in the exam paper. The question is comment on Ulysses as a dramatic monologue. Ulysses কবিতাটি dramatic monologue হিসেবে বর্ণনা করো। So viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. I am going to tell the questions. Comment on Ulysses as a dramatic monologue. Ulysses কবিতাটি dramatic monologue হিসেবে বর্ণনা করো। Traditionally, a dramatic monologue is a lyrical poem in the form of speech spoken by a single man. তা প্রথাগতভাবে ড্রামেটিক মনোলগ হচ্ছে একটা লিরিক্যাল পোয়েম, মানে একটা গীতি কবিতা ইন দ্য ফর্ম অফ স্পিচ, যেটা হচ্ছে বক্তব্য আকারে বা কথ্য আকারে, স্পোকেন বাই এ সিঙ্গেল ম্যান, যে বক্তব্য একজন একক ব্যক্তি দিয়ে থাকে। তো ট্রেডিশনালি অর্থাৎ প্রথাগতভাবে যেটা আমরা জানতে পারলাম, এই ড্রামেটিক মনোলগ হচ্ছে একটা গীতি কবিতা এবং এটা হচ্ছে একটা এখানে বক্তব্য আকারে থাকে এবং সেই বক্তব্যটা একজন ব্যক্তি দেয়। তো মনো মিন্স সিঙ্গেল অ্যান্ড লগ মিন্স স্পিচ। মনো মানে হচ্ছে একক বা একজন, আর লগ মিন্স স্পিচ বক্তব্য। ইট ইজ ড্রামেটিক বিকজ ইট বিগিনস অ্যাব্রাপ্টলি। এই ড্রামেটিক মনোলগটা হচ্ছে ড্রামেটিক কারণ এটা হচ্ছে অ্যাব্রাপ্টলি মানে হঠাৎ করে শুরু হয়, অ্যান্ড ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইটস থট, এবং এর চিন্তার বিকাশে ইট টেক্স সেভারাল সার্টেন টার্নস, এটা কয়েকটা হঠাৎ করে একটা মোড় নেয়, হুইচ ইম্পার্ট ড্রামেটিক ডাইমেনশন টু দ্য পয়েম, যেটা এই কবিতার মধ্যে একটা নাটকীয় মাত্রা প্রদান করে। ইন এ ড্রামেটিক মনোলগ, the single speaker reveals his thoughts in the presence of a single silent listener or some silent listeners. এর একটা ড্রামেটিক মনোলগে একজন ব্যক্তি বা একজন বক্তা তার চিন্তা প্রকাশ করে, সেটা একজন নীরব মনোযোগ শ্রোতা অথবা কিছু নীরব শ্রোতার উপস্থিতিতে। দ্য স্পিকার ইজ নট নেসেসারিলি দ্য পয়েট হিমসেলফ। এই বক্তা একেবারেই কবি নয়, দো দ্য স্পিকার ওপেন গিভস আউট দ্য পয়েন্টস বিলিভস অ্যান্ড ফিলোসফি, যদিও ওই বক্তা কবির বিশ্বাস এবং যে দর্শন সেটা প্রকাশ করে থাকে। দ্য স্পিকার্স রিভিলেশন ইন ফ্যাক্ট টিচ দ্য রিডার্স টু প্রুভ ডিপ ইনটু দ্য সাইকি অফ দ্য স্পিকার। ওই বক্তা যা প্রকাশ করে সেই তার প্রকাশটা হচ্ছে পাঠকদেরকে ওই বক্তার মনের ভিতর প্রবেশ করতে সাহায্য করে বা শিক্ষা দেয়। তো ফর দিস রিজন, এই কারণে এ ড্রামেটিক মনোলগ ইজ সাইড টু বি সাইকো অ্যানালাইটিক্যাল অর সোল ডিজেক্টিং। এই কারণে এই একটা ড্রামেটিক মনোলগকে সাইকো অ্যানালাইটিক্যাল অথবা সোল ডিজেক্টিং বলা হয়ে থাকে। সাইকো অ্যানালাইটিক্যাল অর্থাৎ মনোবিশ্লেষণমূলক, অথবা সোল ডিজেক্টন মানে আত্মার বিচ্ছেদ বা আত্মার বিশ্লেষণমূলক। দেয়ারফর এ ড্রামেটিক মনোলগ ইজ এ কাইন্ড অফ পোয়েম। অতএব ড্রামেটিক মনোলগ হচ্ছে একটা কবিতা, which comprises of lyrical strains, abrupt beginning, single speaker, silent listener or listeners, psychological analysis, clues to suggest the presence of the silent listeners and what they say or do. তাহলে আপনার অতএব দেখতে পেলাম এই ড্রামেটিক মনোলগ হচ্ছে একটা কবিতা, which comprises of, যেটা গঠিত কি নিয়ে, লিরিক্যাল স্ট্রেন্স মানে হলো কবিতা বা গীতি কবিতার টান বা গীতি কবিতার যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলো থাকবে, আর অ্যাব্রাপ্ট বিগিনিং মানে হঠাৎ করে এটা শুরু হবে, সিঙ্গেল স্পিকার অর সাইলেন্ট লিসেনার, এক সিঙ্গেল স্পিকার থাকবে মানে একজন বক্তা থাকবে, সাইলেন্ট লিসেনার অর লিসেনার্স মানে চুপ থাকা বা নীরবে কতগুলো একজন শ্রোতা থাকবে অথবা কিছু শ্রোতা থাকবে যারা চুপ থাকবে, সাইলেন্ট থাকবে। সাইকোলজিক্যাল অ্যানালাইসিস, এছাড়াও এখানে হলো মনস্তাত্ত্বিক বিশেষণ থাকবে, ক্লুজ টু সাজেস্ট দ্য প্রেজেন্স অফ দ্য সাইলেন্ট লিসেনার্স অ্যান্ড হোয়াট দে সে অর ডু, এবং কতগুলো ক্লু দেওয়া থাকবে যে ক্লুর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ওখানে যে লিসেনার শ্রোতারা আছে তারা চুপ আছে বা সাইলেন্ট আছে, অ্যান্ড হোয়াট দে সে অর ডু অথবা তারা যা বলে বা তারা যা করে সেগুলোর একটা ক্লু থাকবে। A dramatic monologue usually begins abruptly somewhere at the middle of the event. একটা ড্রামেটিক মনোলগ যে কোনো একটা ঘটনার মধ্যে
কোথাও হঠাৎ করে সাধারণত শুরু হয়। দ্য বিগিনিং অফ ইউলিসিস ইজ নট সো সাডেন অ্যান্ড সারপ্রাইজিং। এই ইউলিসিস কবিতাটির যে সূচনা বা যে সেটা শুরু হয়, এটা হঠাৎ করেই শুরু হয় এবং আকস্মিকভাবে শুরু হয়, কিন্তু খুবই যে একেবারে হঠাৎ করে শুরু হয় এরকমটা না, মানে খুব সাডেন অথবা সারপ্রাইজিং, বিস্ময়কর নয়, কিছুটা বিস্ময়কর। দ্য ওপেনিং লাইন্স সিম টু হ্যাভ এ টোন অফ ইন্ট্রোডাকশন। এই ইউলিসিস কবিতাটার একটা সিম টু হ্যাভ এ টোন অফ ইন্ট্রোডাকশন, মানে একটা ভূমিকার সুর থাকে, আছে বলে মনে হয়। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, অর্থাৎ একজন অলস রাজা যার যে অলস হিসেবে তার জীবন কাটাচ্ছে, সে আরামদায়ক জীবন কাটাচ্ছে, এটাতে তার কোনো লাভ হয় না বা এটা তার ভালো লাগে না, এইভাবে কবিতাটি শুরু হয়। তো ইট ডাজ নট প্রডিউস এ সারপ্রাইজিং ড্রামেটিক ইফেক্ট। কিন্তু এই যে সূচনার যে লাইনটা আছে, এই লাইনটা একটা আকস্মিক নাটকীয় প্রভাব তৈরি করে না। হুইচ ইজ ট্রেডিশনাল ফর ড্রামেটিক মনোলগস, যেটা হচ্ছে ড্রামেটিক মনোলগের জন্য এটা হলো প্রচলিত বা এটা ব্যবহৃত হয়, প্রথাগতভাবে চলে আসছে। তো ভিউয়ার্স, আমরা প্রথমে জানলাম যে এটা সারপ্রাইজিং ইফেক্ট থাকে অথবা এটা হঠাৎ করে শুরু হয়, কিন্তু এটা হঠাৎ করে শুরু হয় ওইভাবে বোঝা যায় না যে হঠাৎ করে শুরু হয়, খুব একটা সারপ্রাইজিং ইফেক্টও থাকে না, কিন্তু সারপ্রাইজিং ইফেক্ট আছে। হাউএভার, যাই হোক, এ সিঙ্গেল পারসন ইউলিসিস স্পিক্স থ্রু আউট দ্য পোয়েম। যাই হোক, এই কবিতার মধ্যে একজন ব্যক্তি সমগ্র কবিতা জুড়ে কথা বলে। ইট ইজ আন্ডারস্টুড দ্যাট সাম অফ হিজ ওল্ড কমরেডস আর প্রেজেন্ট অ্যারাউন্ড হিম। এছাড়াও এটা বোঝা যায় যে তার পুরনো কিছু কমরেডস মানে সহযোদ্ধা তার চারপাশে উপস্থিত। ইউলিসিস এনকারেজেস দেম ইন আন্ডারটেকিং এ নিউ অ্যাডভেঞ্চার। ইউলিসিস তাদেরকে উৎসাহিত করে নতুন একটা দুঃসাহসিক কাজ শুরু করার জন্য। প্রথম, হি টেলস দেম হোয়াই হি ডাজ নট ওয়ান্ট টু স্টে অ্যাট হোম। প্রথমত ইউলিসিস তার কমরেডসদেরকে বলে যে কেন সে বাড়িতে থাকতে চায় না। দেন হি আস্ক দেম টু স্টার্ট দ্য জার্নি, এবং তারপর ইউলিসিস ওই তার কমরেডদেরকে বলে ভ্রমণটা শুরু করার জন্য। অ্যাট টাইমস, মাঝে মাঝে, হি অ্যাড্রেসেস দেম অ্যাজ মাই ফ্রেন্ডস। মাঝে মাঝে সে তাদেরকে মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধু হিসেবে সম্বোধন করে, অ্যান্ড কাম মাই ফ্রেন্ডস এবং আসো আমার বন্ধুরা, এইভাবে সম্বোধন করে। হি টেলস দেম ইউ অ্যান্ড আই আর ওল্ড। সে অর্থাৎ ইউলিসিস তার সহযোদ্ধাদেরকে বলে যে তোমরা এবং আমি বৃদ্ধ হয়ে গেছি। তো দিস আর দ্য ক্লুজ হুইচ লিড আস টু বিলিভ দ্যাট আদার মেরিনার্স আর প্রেজেন্ট বাট দে ডু নট স্পিক। তাহলে এই ক্লুগুলোই, অর্থাৎ উপরের যে বর্ণনা মাই ফ্রেন্ডস, কাম মাই ফ্রেন্ডস, এইভাবে যে তোমরা এবং আমি বৃদ্ধ হয়ে গেছি, এই ক্লুগুলোই আমাদেরকে বিশ্বাস করে যে অন্যান্য মেরিনার্স নাবিকরা সেখানে উপস্থিত, কিন্তু তারা কথা বলে না। তো টেলিমিকাস প্রেজেন্স ইজ অলসো ফেল্ড। তো টেলিমিকাসের যে উপস্থিতি সেটাও অনুভব করা যায় কখন, যখন বলে যে দিস ইজ টেলিমিকাস মাই সান টু হুম আই ওয়ান্ট টু গিভ দ্য পাওয়ার অফ রুলিং দিস কিংডম ইথাকা। এই হচ্ছে আমার পুত্র টেলিমিকাস, যাকে আমি এই রাজ্য ইথাকা শাসন করার ভার দিতে চাই। তো তখন টেলিমিকাস ওখান থেকে উপস্থিত সেটাও বোঝা যাচ্ছে। তো আলফ্রেড লর্ড টেনিসন হেয়ার প্রোজ দ্য ট্রেডিশন অফ অ্যালোয়িং ওয়ান পারসন টু স্পিক অ্যান্ড কিপিং আদার সাইলেন্ট। তো আলফ্রেড লর্ড টেনিসন এখানে একজন ব্যক্তি কথা বলবে এবং অন্যান্যরা চুপ থাকবে, এই প্রথাটাই সে অনুসরণ করেছেন। সুতরাং এই দিক থেকে আমরা দেখা যাচ্ছে যে সাইলেন্ট লিসেনার থাকবে, একজন সিঙ্গেল স্পিকার থাকবে, তারপর হলো যে তারা যে উপস্থিত আছে তার কতগুলো ক্লু থাকবে। এই দিক থেকে এই ইউলিসিস কবিতাটি হচ্ছে ড্রামেটিক মনোলগ। তো ইন ইউলিসিস কবিতায় দ্য স্পিকার রিভিলস হিজ হার্টস ডিজায়ার। স্পিকার তার হৃদয়ের যে আকাঙ্ক্ষাগুলো সেটাই প্রকাশ করে। দিস ইজ অ্যানাদার অ্যাসপেক্ট অফ ড্রামেটিক মনোলগ। এবং এই যে তার হৃদয়ের আকাঙ্ক্ষা প্রকাশ করে, এটা হচ্ছে ড্রামেটিক মনোলগের আরেকটা দিক বা বৈশিষ্ট্য। হি সেজ হি ডাজ নট এনজয় পিসফুল লাইফ অ্যাট হোম। ইউলিসিস বলে যে সে বাড়িতে তার এই শান্তিপূর্ণ জীবন সে উপভোগ করে না। অ্যান্ড সো হি ওয়ান্টস টু সেট আউট ফর নিউ অ্যাডভেঞ্চার্স। তাই সে নতুন দুঃসাহসিক অভিযান শুরু করতে চায়। হিজ ইনার থটস হ্যাভ বিন রিভিলড।
তার যে ভিতরের চিন্তা, তার মনের চিন্তা, সেই চিন্তায় প্রকাশিত হয়েছে। হাউএভার দ্য রিভিলেশন ইজ ভেরি সিম্পল অ্যান্ড প্লেন। যাই হোক, এই রিভিলেশন অর্থাৎ তার হৃদয়ের যে প্রকাশ, এটা খুবই সিম্পল, সহজ এবং প্লেন, সাবলীল। The speaker here is more concerned with external things around him rather than psychological crises, which are the essence of a successful dramatic monologue. তো এখানে যে বক্তা, সে বক্তা হচ্ছে তার চারপাশে যে এক্সটার্নাল থিংসগুলো আছে, বাহ্যিক যে বিষয়গুলো আছে, বিষয়বস্তুগুলো আছে, সেগুলো নিয়েই সে খুবই হলো যে উদ্বিগ্ন বা চিন্তিত। রাদার দেন সাইকোলজিক্যাল ক্রাইসিস, অর্থাৎ যে মনস্তাত্ত্বিক যে সংকট, সেই সংকট নিয়ে যতটা সে চিন্তিত, তার থেকে বেশি সে হলো এক্সটার্নাল থিংস নিয়ে চিন্তিত। তো হুইচ আর দ্য এসেন্স অফ এ সাকসেসফুল ড্রামেটিক মনোলগ, যেটা হচ্ছে একটা সফল ড্রামেটিক মনোলগের সত্তা, বা এটাকে জীবনও বলা চলে। অর্থাৎ তাকে এখানে যে স্পিকার আছে, তার সাইকোলজিক্যাল ক্রাইসিস নিয়েই উদ্বিগ্ন হওয়ার কথা ছিল বা আলোচনা করার কথা ছিল, যেটা একটা ড্রামেটিক মনোলগের জন্য প্রয়োজন। কিন্তু সেটা না করে সে তার পাশে যে এক্সটার্নাল থিংস বা যে বিষয়বস্তুগুলো ছিল, সেগুলো নিয়েই সে বেশি উদ্বিগ্ন বা সেগুলোই বলে। অ্যানাদার ইম্পর্টেন্ট অফ এ ড্রামেটিক মনোলগ ইজ ইটস লিরিসিজম। এই ড্রামেটিক মনোলগের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে লিরিসিজম। তো ইউলিসিস ইজ নো ডাউট এ লিরিক্যাল পোয়েম। ইউলিসিস হচ্ছে নিঃসন্দেহে একটা লিরিক্যাল পোয়েম, অর্থাৎ গীতিকবিতা। ইটস লিরিক্যাল স্ট্রেন, অর্থাৎ এই লিরিসিজম বলতে ওখানে মিউজিক থাকবে, সঙ্গীত থাকবে, সুর থাকবে। তো ইটস লিরিক্যাল স্ট্রেন হ্যাজ বিন অ্যাচিভড মেইনলি বাই দ্য ইউজ অফ iambic pentameter লাইন্স ইন হুইচ দেয়ার আর রেগুলার রাইজ অ্যান্ড ফল অফ স্ট্রেস। তো এর যে লিরিক্যাল স্ট্রেন হলো গীতিকবিতার যে বৈশিষ্ট্য, একটা সুরেলা মিউজিকের বৈশিষ্ট্য, এটা অর্জিত হয়েছে প্রধানত iambic pentameter লাইন্সের ব্যবহারের মাধ্যমে। ইন হুইচ দেয়ার আর রেগুলার রাইজ অ্যান্ড ফল অফ স্টেজ, যার মধ্যে নিয়মিত উত্থান পতন, চাপ দেওয়ার চাপ, নিয়মিত উত্থান পতনের একটা চাপ, খানিক চাপ দেয় আবার খানিক চাপটা ছেড়ে দেয়, এরকম যার মধ্যে আছে, এই iambic pentameter লাইন্সের মধ্যে আছে। ইটস রান অন ব্ল্যাঙ্ক ভার্স ইজ দ্য আদার ডিভাইস, অর্থাৎ এই কবিতার মধ্যে যে লাইন স্বরূপগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো হচ্ছে রান অন ব্ল্যাঙ্ক ভার্স। রান অন বলতে এটা সাবলীলভাবে চলতে আছে, ব্ল্যাঙ্ক এটা হলো ভার্স তো লাইন, আর ব্ল্যাঙ্ক হলো এই লাইনের শেষে, একটা লাইনের শেষে আরেকটা লাইনের কোনো মিল থাকে না, অর্থাৎ ছন্দ থাকে না। তো ইটস রান অন ব্ল্যাঙ্ক ভার্স ইজ দ্য আদার ডিভাইস দ্যাট কন্ট্রিবিউটস টু ইটস হাই পিচ রিদম, অর্থাৎ এর যে চলমান ব্ল্যাঙ্ক ভার্স অন্য একটা ডিভাইস, কৌশল, যে কৌশলের মাধ্যমে যে কৌশলটা হচ্ছে ইটস হাই পিচ রিদম, উচ্চ মাত্রার যে ছন্দে তৈরি করতে অবদান রাখে। ওয়েল ম্যাচ টু দ্য হিরোইক কোয়ালিটি অফ দ্য স্পিকার, এবং এই উচ্চ মাত্রার যে ছন্দ, এটা হচ্ছে একটা বক্তার যে বিরচিত কোয়ালিটি, বিরচিত গুণ, সেই গুণের সাথে এটা হলো ম্যাচ, মিলে যায়, খাপ খাইয়ে যায়। ফর এক্সাম্পল, যেমন ডেথ ক্লোজেস অল বাট সামথিং এরে দ্য এন্ড, সাম ওয়ার্ক অফ নোবল নোট মে ইয়েট বি ডান, নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোক উইথ গডস। তো এখানে আমরা দেখতে পাইতেছি ডেথ ক্লোজেস অল বাট সামথিং এরে দ্য এন্ড, সাম ওয়ার্ক অফ নোবল নোট মে ইয়েট বি ডান। তো এখানে এই এন্ড আর ডানের মধ্যে কোনো হলো যে মিল বিন্যাস নাই। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোক উইথ গডস, এখানে হলো যে কোনো মিল বিন্যাস নাই। তো এই জন্য হচ্ছে এটা ব্ল্যাঙ্ক ভার্স। আর রান অন অর্থ হচ্ছে এটা সাবলীলভাবে চলতেই আছে, এখানে কোনো আটকানোর মতো কিছু নেই। তো দিস লাইন্স কনসিস্ট অফ 10 syllables হ্যাভিং রেগুলার বিট, এই লাইনগুলো হচ্ছে 10টি সিলেবলস, 10টা শব্দাংশ নিয়ে গঠিত। এই সিলেবলস অর্থাৎ হচ্ছে যে আমরা এক স্বরাঘাতে যেটা উচ্চারণ করি সেটাকে বলা হয় সিলেবল। হ্যাভিং রেগুলার বিট, এখানে হলো স্বরাঘাত, যেটার মধ্যে নিয়মিত হলো যে চাপ দেওয়া আছে।
তো দে আর রান অন লাইন্স, এগুলো হচ্ছে রান অন লাইন্স অর্থাৎ চলমান, অবিরামভাবে চলমান লাইন। সিন্স দে ডু নট রাইম অ্যাট দ্য এন্ড, যেহেতু এই শেষের দিকে এসে এই লাইনগুলো একটা আরেকটার সাথে মিলে না। যেমন এখানে আমরা দেখতেছি ইন্ট, ডান, গডস, এর মধ্যে কোনো মিল নেই। ছন্দব, ছন্দের কোনো মিল নেই। দ্য মিনিং অফ দিস লাইন্স হ্যাজ বিন ম্যাচড উইথ দ্য হিরোইক লিরিক্যাল ফর্ম, এই লাইনগুলোর যে অর্থ, সেই অর্থগুলো একটা বিরচিত গীতিকার বা হলো যে গীতিধর্মী আকারের সাথে মিলে যায়। It is therefore evident that the poem is a dramatic monologue, though its beginning is not so startling and it lacks psychological probing. তো অতএব এটা স্পষ্ট যে এই ইউলিসিস কবিতাটি হচ্ছে একটা ড্রামেটিক মনোলগ, যদিও এর যে সূচনাটা খুব বেশি স্টার্টলিং চমকানো নয়, বা হঠাৎ করে যে শুরু হবে এরকমটা নয়, এবং যদিও এর সাইকোলজিক্যাল প্রবিং মনস্তাত্ত্বিক বিশ্লেষণের অভাব আছে। তো ইন ইট এ সিঙ্গেল স্পিকার রিভিজ হিজ অন হিরোইক ডিজায়ার্স, তো এই কবিতার মধ্যে একজন একক বক্তা তার নিজের বিরচিত আকাঙ্ক্ষা প্রকাশ করে টু সাম সাইলেন্ট লিসেনার্স, কিছু নীরব শ্রোতার কাছে, ইন হিরোইক ভার্সেস, এবং এই যে তার বিরচিত আকাঙ্ক্ষা প্রকাশ করে এটা হচ্ছে হিরোইক ভার্সেস এর মাধ্যমে, অর্থাৎ বিরচিত লাইনের মাধ্যমে, কনফর্মিং টু দ্য হিরোইক স্পিরিট অফ দ্য স্পিকার, এবং সেই বিরচিত যে লাইনগুলো এটা হচ্ছে একটা বক্তার যে বিরচিত মনোভাবের সাথে মিলে যায়, ইন দ্য ট্রেডিশন অফ এ ড্রামেটিক মনোলগ। এবং অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এই কবিতার মধ্যে একজন একক বক্তা কিছু নীরব শ্রোতার কাছে তার নিজের বিরচিত আকাঙ্ক্ষাগুলো প্রকাশ করে বিরচিত লাইন ব্যবহার করে, যে বিরচিত লাইনগুলো একটা ড্রামেটিক মনোলগের প্রথা অনুযায়ী একটা স্পিকারের বিরচিত মনোভাবের সাথে মিল রেখে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ থিঙ্ক দ্যাট the video is helpful to you, you are requested to subscribe the channel and please like, share and comment the video and press the bell icon for more videos like this.